খবর শুনছেন নিউজ 24x7 ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই দেখে নেব আজকের শিরোনাম। টালা থানায় সেদিন তিনজন এসে বলেছিল এফআইআরটা দেখতে চাই, আরজিকর কাণ্ডে বিস্ফোরক দাবি। ফের কারফিউ ফিরল মণিপুরে, কড়া নিরাপত্তা গোটা রাজ্য জুড়ে, জারি করা হলো হাই অ্যালার্ট। উপনির্বাচনের প্রস্তুতির মাঝে এবার প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। শিরদাঁড়া নিয়ে গিয়েছিলেন লালবাজার, এবার মস্তিষ্ক হাতে স্বাস্থ্য ভবন অভিযানে জুনিয়র ডাক্তাররা। ওনার লজ্জা নেই, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ শুভেন্দু অধিকারীর। ফের ছুটি, বন্ধ থাকবে অফিস কাছারি, সরকারি কর্মীদের জন্য বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। নিম্নচাপ বাড়ালো শক্তি নাকি দমে গেল মাঝপথেই, আবহাওয়া দপ্তরের বড় খবর। আসছে বিস্তারিত খবরে। 9ই আগস্ট চিকিৎসকের দেহ উদ্ধারের পর তড়িঘড়ি দাহ করার ব্যবস্থা করা হয়, এমন অভিযোগ একাধিকবার করেছেন তিলোত্তমার বাবা মা। তারা বলেছেন পুলিশ কার্যত ঘিরে রেখেছিল তাদের বাড়ি। এমনকি নির্যাতিতার বাবার দাবি, সেই রাতে টালা থানাতেও উপস্থিত ছিলেন 300 থেকে 400 পুলিশ। সেই রাতের ঘটনাক্রম প্রসঙ্গে এবার বিস্ফোরক অভিযোগ করলেন তিলোত্তমার বিশেষ বন্ধু। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিলোত্তমার বিশেষ বন্ধু তথা চিকিৎসক জানিয়েছেন, ঘটনার দিন তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, তাই অনেক কিছুই বুঝে উঠতে পারেননি। তবে তাড়াহুড়ো যে হয়েছিল সে কথা বলছেন তিনিও। তিনি জানান, সেই রাতে টালা থানায় এফআইআর করার সময় কয়েকজন বন্ধুর সঙ্গে উপস্থিত ছিলেন তিনি। তিলোত্তমার পরিবারের সদস্যরা ছিলেন সেখানে। এক প্রতিবেশী এফআইআর লিখছিলেন। সেই সময় 3জন যুবক থানায় হাজির হয়েছিলেন বলে জানিয়েছেন তিলোত্তমার বিশেষ বন্ধু। তিনি বলেন, 3জন ছেলে এসেছিলেন থানায়, বলেছিলেন আরজিকর থেকে আসছি, এফআইআরটা আমরা দেখতে চাই। আমার বন্ধুরা তাদের আটকায়, বলা হয় এখন এফআইআর দেখা যাবে না। ওরা বলেছিল আরজিকর থেকে সাহায্য করতে এসেছি। দীর্ঘ সময় বসেছিল টালা থানায়, আমরা চলে আসা পর্যন্ত তারা বসেছিল। এই 3 যুবক কারা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে ওই চিকিৎসকের দাবি বিষয়টা বিচারাধীন, তাই এই বিষয়ে মন্তব্য করবেন না। পাশাপাশি তিনি দাবি করেন ক্রাইম সিন সেদিন ঘিরে রাখা ছিল না। তিনি বলেন, তখন কি ঘটছে তা দেখতে পারিনি, পরে ছবি দেখেছি, তবে ক্রাইম সিন ঘেরা ছিল না, পুলিশ ছিল, আমি ভেতরে 1 মিনিট থেকে চলে এসেছি। ময়নাতদন্তের সময় নিয়েও প্রশ্ন তুলেছেন তিলোত্তমার বন্ধু। সুপ্রিম কোর্টেও প্রশ্ন উঠেছে, কেন সন্ধ্যার পর ময়নাতদন্ত হলো? চিকিৎসক বন্ধু বলছেন, আমার যতটুকু জ্ঞান তাতে অন্ধকার হয়ে গেলে কালার চেঞ্জগুলো বোঝা যায় না। শরীরে বিষ থাকলে যদি শরীরের বিশেষ অংশের রং পরিবর্তন হয়ে যায় তাহলে তা ধরা যায় না, তাই সূর্যাস্তের পর ময়নাতদন্ত করা হয় না। আপাতত বিচারের আশায় বসে আছেন তিনি। খুন ও ধর্ষণের অভিযোগে এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। তিলোত্তমার বিশেষ বন্ধু তার সম্পর্কে বলেন, বাইরের মেডিকেল কলেজে দীর্ঘদিন ধরে কাজ করেছি, তাই বলতে পারি একেবারে বাইরের লোক হাসপাতালে ঢুকে এটা ঘটাবে ভাবতে খুব আশ্চর্য লাগছে। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফের কারফিউ ফিরল মণিপুরে। গত কয়েকদিন ধরে নতুন করে অশান্ত উত্তর পূর্বের এই রাজ্য, সংঘাত বাড়ছে। এই অবস্থায় মণিপুরের 3টি জেলায় কারফিউ জারি করা হলো। আর এই 3 জেলা হলো ইম্ফল ইস্ট, ইম্ফল ওয়েস্ট এবং থৌবাল। এই 3 জেলাকে একেবারে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। যে কোনো জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বলে রাখা প্রয়োজন, জাতিগত হিংসায় গত 1 বছর ধরে উত্তপ্ত ছিল মণিপুর। দফায় দফায় সংঘাতের শতাধিকেরও বেশি মানুষের মৃত্যু হয়। বহু মানুষ এখনো পর্যন্ত গৃহহীন। রাতের পর রাত কাটছে বিশেষ ত্রাণ শিবিরে। ঘটনা নিয়ন্ত্রণে মাসের পর মাস কারফিউ জারি রাখা হয়। বন্ধ থাকে ইন্টারনেট ব্যবস্থা। সেনাবাহিনীর বুটের আওয়াজে সে রাজ্যের মানুষের ঘুম ভাঙতো সকালে। যদিও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল পরিস্থিতি, কয়েক মাস আগে তুলে নেওয়া হয় কারফিউ, ফিরিয়ে দেওয়া হয় ইন্টারনেট ব্যবস্থাও, কিন্তু সেই আতঙ্ক ফের একবার ফিরল মণিপুরে। গত কয়েকদিন আগে একেবারে ড্রোন রকেটের সাহায্যে একের পর এক হামলা চলছে। নতুন করে হামলায় একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মৃত্যু হয়েছে অন্তত 7 জনের। ঘটনায় কুকি জঙ্গিরা জড়িত বলে দাবি। মাথা চাড়া দিচ্ছে উত্তেজনা। এই অবস্থায় নতুন করে সে রাজ্যের 3 জেলায় কারফিউ জারি করা হবে। এর আগে ইম্ফল ইস্ট, ইম্ফল ওয়েস্টে কিছু কারফিউ শিথিলের কথা বলা হলেও সেই নির্দেশিকা তুলে নেওয়া হয়েছে। যেভাবে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে সে কথায় মাথায় রেখেই আরো আঁটো করা হচ্ছে কারফিউ। অন্যদিকে সেনাবাহিনী এবং নিরাপত্তা এজেন্সিগুলোকেও সতর্ক করা হয়েছে। সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় ব্যারিকেড বসানো হয়েছে, কড়া নজরদারি রাখা হচ্ছে। অন্যদিকে মণিপুরে অ্যান্টি ড্রোন সিস্টেম বসানো হয়েছে। ড্রোন এবং রকেট হামলা চালানো হচ্ছে, আর তা রুখতেই সেনাবাহিনীর তরফে এই ব্যবস্থা করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বাঁকুড়া লোকসভায় সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ায় তালডাংরা বিধানসভার বিধায়ক
পদে ইস্তফা দিয়েছেন অরূপ চক্রবর্তী। স্বাভাবিকভাবেই ওই বিধানসভা আসনে উপনির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে প্রশাসনিকভাবে। আর সেই প্রস্তুতির মাঝেই এবার বাঁকুড়ার শিমলাপাল ব্লকে প্রকাশ্যে চলে এলো শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব। দলেরই জয় হিন্দ বাহিনীর ব্যানারে করা একটি অনুষ্ঠানে প্রকাশ্যেই দলের ব্লক নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দলের জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্যরা। পাল্টা ওই বিক্ষুব্ধদের দুষেছেন দলের ব্লক নেতৃত্ব। সম্প্রতি লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে জয় পায় তৃণমূল, কিন্তু গত বিধানসভা নির্বাচনের নিরিখে বেশ কিছু ব্লকে উল্লেখযোগ্যভাবে কমেছে শাসক দলের জয়ের ব্যবধান, যার মধ্যে অন্যতম শিমলাপাল ব্লক। প্রায় 20,000 থেকে ব্যবধান কমে দাঁড়িয়েছে 5,000-এর কাছাকাছি। ব্যবধান এই কমার দায় দলের ব্লক নেতৃত্বের কাঁধে তুলে এবার দলের অন্দরেই চওড়া হচ্ছে ফাটল। শিমলাপালের কমিউনিটি হলে জয় হিন্দ বাহিনী নামের তৃণমূলের একটি শাখা সংগঠনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে একের পর এক জেলা পরিষদ সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্য তীব্র আক্রমণ শানান দলেরই ব্লক নেতৃত্বের বিরুদ্ধে। কেউ কেউ দলের ব্লক নেতৃত্বকে দুষে বলেন তারা শুধু গাড়ি নিয়ে ঘুরে বেড়ান, মানুষের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই, তাই মানুষ তাদের কাছ থেকে সরে গিয়েছে। দলের প্রচার না করে তারা আত্মপ্রচারে ব্যস্ত। দলেরই নির্বাচিত সদস্যদের মুখে এমন সমালোচনায় অস্বস্তিতে পড়ে জয় হিন্দ বাহিনী নামের সংগঠনের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের ব্লক নেতৃত্ব। বিক্ষুব্ধদের করা অভিযোগও উড়িয়ে দিয়েছেন তৃণমূলের ব্লক নেতৃত্ব। প্রতীকী শিরদাঁড়া হাতে লালবাজার অভিযানে গিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্য ভবন অভিযানে ডাক্তারদের হাতে প্রতীকী মস্তিষ্ক ছাঁটা। করুণাময় থেকে শুরু হওয়া এই মিছিল ক্রমশ স্বাস্থ্য ভবনের দিকে এগোচ্ছেন আন্দোলনকারীরা। এদিকে নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে স্বাস্থ্য ভবন। সোমবার জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। কর্মবিরতি প্রত্যাহারের আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও, কিন্তু তাতেও চিড়ে ভেজেনি। পাল্টা রাজ্যকে ডেডলাইনে বেঁধে দেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে তাদের 5 দাবি মানতে হবে, তবেই তারা কাজে ফেরার প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা করবেন বলে জানিয়েছিলেন। পাশাপাশি স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেন। সেই মতোই মঙ্গলবার দুপুরে করুণাময় থেকে মিছিল শুরু করলেন জুনিয়র ডাক্তাররা। তাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান চালানোর সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। হাতে রয়েছে পোস্টার, তাতে লেখা উৎসবে ফিরছি না। স্লোগানে স্লোগানে মুখরিত শহরের পথ। এদিকে জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান থেকে শিক্ষা নিয়ে এবার স্বাস্থ্য ভবন মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। পুলিশের জয়লাভ এলাকা। মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথাও সত্যি বলেন না, এই বিষয়টি সকলেরই জানা। বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের উত্তরে কথাই বললেন শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গের মাটি থেকে মুখ্যমন্ত্রীর সম্পর্কে চরম কটাক্ষ ছুড়ে দিলেন তিনি। এবারে লোকসভা ভোটেও রাজ্যের 54% মানুষ ওনার বিরুদ্ধে ভোট দিয়েছেন। উনি মাইনরিটি মুখ্যমন্ত্রী। এবারেও ওনার পার্টি 45.67% ভোট পেয়েছে। বলিষ্ঠ সংখ্যক বাঙালি ওনার বিরুদ্ধে ভোট দিয়েছে। অতএব বাঙালি কি করবে তা ঠিক করে দেওয়ার মালিক মমতা বন্দ্যোপাধ্যায় নন। পরিষ্কার এই কথাই বললেন শুভেন্দু অধিকারী। জুনিয়র চিকিৎসকরা 1 মাস ধরে আন্দোলন করে চলেছেন। তারা তাদের সিদ্ধান্ত নিতে সমর্থ। বিরোধী দলনেতা বা অন্যান্যদের থেকে পরামর্শ নেওয়ার প্রয়োজন তাদের নেই, এই কথা জোর গলায় জানান শুভেন্দু অধিকারী। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সুকান্ত অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু ভোট পুলিশের জন্য ক্ষমতায় রয়েছেন। পুলিশকে গুন্ডা তৈরি করেছেন। গুন্ডাদের সংরক্ষণ দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ। কটাক্ষ শুভেন্দু অধিকারীর। শিক্ষা ও খাদ্যের থেকেও বড় দুর্নীতি হয়েছে স্বাস্থ্য বিভাগে। এ কথা আগেও বিরোধীরা বলেছেন। শিক্ষা গিয়েছে জেলে, খাদ্য গেল জেলে, স্বাস্থ্য যাবে জেলে, এই কথা বলা হয়েছে। স্বাস্থ্য যখন জেলে যাবে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এর বাইরে নয়। কটাক্ষ শুভেন্দু অধিকারীর। বিজেপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করে চলেছেন, কিন্তু মুখ্যমন্ত্রীর পদ থেকে কি সরবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই প্রশ্ন উঠেছে। শুভেন্দু অধিকারী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা নেই। বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তার কাছে হেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও উপনির্বাচনে জিতে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে উৎসবে ফিরতে বলেছেন। তাই নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। শুভেন্দু অধিকারীও কড়া মন্তব্য করেছেন এই বিষয়ে। সামনেই পুজো, হাতে আর মাত্র কয়েকটা দিন। পুজো উপলক্ষে টানা অনেকদিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা। এদিকে এবার মিলল আরো সুখবর। সেপ্টেম্বরেও বাড়তি ছুটি। সম্প্রতি রাজ্যে ফের নয়া ছুটির ঘোষণা করেছে সরকার। গত বছরের ন্যায় চলতি বছরও করম পুজোয় ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। আগামী 14 সেপ্টেম্বর করম পুজো। সেই দিন রাজ্যের সব সরকারি অফিস, স্কুল, কলেজ, পুরসভা ও পঞ্চায়েত অফিস বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকারের অর্থ দপ্তর। গত বছরই শবে বরাত ও করম পুজোয় ছুটি দেওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার করম পুজো পড়েছে 14 সেপ্টেম্বর শনিবার। তার পরের দিন এমনি ছুটি থাকছে, অর্থাৎ শনি রবি পরপর ছুটি পাচ্ছেন
পাচ্ছেন সরকারি কর্মীরা, যার ফলে টানা 3 দিন ছুটির সুযোগ থাকছে। এছাড়া সেপ্টেম্বর মাসে সরকারি অফিসে একটি মাত্র দিনই ছুটি থাকবে। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর জানিয়েছে, এ মাসে ফতোয়া দোয়াজ দাহামের কারণে আগামী 16ই সেপ্টেম্বর অর্থাৎ সোমবার সরকারি ছুটি থাকছে। সোমবার হলিডে থাকায় একটানা লম্বা উইকেন্ড পাবেন সরকারি কর্মচারীরা। শনিবার হাফ ডে, এরপর রবি ও সোম দুদিন পর ছুটি। ওদিকে স্কুল পড়ুয়াদের জন্য বেশ কিছু দিন ছুটি রয়েছে চলতি সেপ্টেম্বর মাসে। বৃহস্পতিবার 5ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের প্রাথমিক স্কুলে শিক্ষক দিবসের কারণে ছুটি ছিল। এরপর ফতোয়া দোয়াজ দাহামে 16ই সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজোর ছুটি মিলবে 17ই সেপ্টেম্বর এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষে 26শে সেপ্টেম্বরও মিলবে ছুটি। যদিও অন্য দিনের মতোই 26শে সেপ্টেম্বর স্কুলে যেতে হবে পড়ুয়াদের, তবে ক্লাস হবে না। যদিও অনেক স্কুলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী কারণে ছুটি থাকে না। এ তো গেল সেপ্টেম্বর, তারপরই পুজোর মাস, মিলবে একের পর এক ছুটি। অক্টোবরে কবে কবে ছুটি মিলবে রইল তালিকা। অক্টোবর মাসে মহালয়ার জন্য আগামী 2রা অক্টোবর ছুটি থাকবে। এরপর দুর্গাপুজোর শুরু, সেই উপলক্ষে আগামী 7ই অক্টোবর থেকে আগামী 18ই অক্টোবর পর্যন্ত সরকারি অফিসে ছুটি থাকবে। বন্ধ থাকবে সরকারি অফিস, স্কুল, কলেজ সর্বত্রই। নিম্নচাপের জেরে শুরু বৃষ্টি। বৃষ্টি ভেজা ভোরে শহরের মুখ দেখে শুরু হয়েছে দিন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বুধবার ও বৃহস্পতিবার সারাদিন মেঘলা আকাশই থাকবে। বৃষ্টি হবে রাজ্য জুড়ে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে রাজ্যে। দক্ষিণবঙ্গের উপকূল সহ পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতে চলবে বৃষ্টি। আবহাওয়া দপ্তর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের উদ্দেশ্যে জারি করা হয়েছে সতর্কবার্তা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে যে অতি গভীর নিম্নচাপটি তৈরি হয়েছিল তা ওড়িশার পুরীর কাছাকাছি স্থলভাগে প্রবেশ করে রাতারাতি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ওড়িশা ও ছত্তিশগড় সংলগ্ন এলাকার অবস্থান করছে নিম্নচাপটি। দুপুরের পর সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হলে আরও শক্তি হারাবে সিস্টেম। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর জেলাতেও। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে। বৃহস্পতিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রায় সব জেলাতে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। আজ এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো খবর নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকুন। ধন্যবাদ।